হলো নতুন অধ্যায়, ঠিক আছে? আমাদের হচ্ছে বইয়ের হলো ৩ নাম্বার অধ্যায় আছে, দেখেন ৩.৪ সম্ভবত। ৩ এর আশেপাশে মানে ৩ অধ্যায়ের ভিতরে আছে, দেখেন একটু কোথায় আছে। যে নামটা আমি লিখছি এই নামটাই লেখা আছে, ভাই বুঝছেন? আপনি আপাতত আজকে বই দেখতে হবে না, আমি যেটা করাই সেটা দেখেন, ঠিক আছে? কারণ আজকে তো আমরা নিয়ম দেখবো, এটার সাথে আজকে আর বই দেখতে হবে না, ঠিক আছে? ভাই আমার বলেন। নন প্রফিটের হচ্ছে এক্সারসাইজের সি 14 তে একটা আছে সমস্যা এন্টিতে একটু সমস্যা আছে। আচ্ছা, এই সমস্যাটা আপনি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিয়েন, মানে মার্কিং করে দিয়েন, ঠিক আছে? আমি তারপরে অ্যান্সার লিখে দিব না গ্রুপে, তারপর না বুঝলে দেন অন্য ব্যবস্থা করবো, ভয়েস টয়েস দিব না, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে শুরু করলাম। ওকে, দেখেন, মূলত আজকে আমরা করব, অধ্যায়টার নাম হলো এই যে কনসোলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকিউজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকিউজিশন ডেট। মানে বাংলা অর্থটা লেখা আছে অধিগ্রহণের তারিখে এবং অধিগ্রহণের পরে একত্রিত বিবরণী সমূহ। এখন এই নাম আমার তো অত বড় নাম মনে রাখার দরকার নাই। মূলত আমাদের এখানে রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটাই হলো কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে হয়। কি করতে হয়? কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এখন এই কনসোলিডেটেড ব্যালেন্স শিট কি? একত্রিত ব্যালেন্স শিট এই জিনিসটা কি? মূলত আমরা আজকে যে অধ্যায়টা করব, এই অধ্যায়টা হলো একটা কোম্পানি, ঠিক আছে? আমার কথা বুঝবেন। একটা কোম্পানি আরেকটা কোম্পানির 50% বা তার চেয়ে 50%-এর বেশি, একটা কোম্পানি আরেকটা কোম্পানির 50%-এর বেশি শেয়ার ক্রয় করে নেয়, ঠিক আছে? ক্রয় করে ওই কোম্পানিটার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে। আমি আবারও বলি, কি বলতেছি, যে একটা কোম্পানি, আমরা এখন আজকে দুইটা কোম্পানির অঙ্ক করব, যেখানে একটা কোম্পানি আরেকটা কোম্পানির 51% বা তার চেয়ে বেশি শেয়ার কিনে নেয়। কিনে নিয়ে ওই কোম্পানিটা কি করে? ওই কোম্পানিটা নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে। দেন আমাদের এই দুইটা প্রতিষ্ঠান যখন এক হয়ে যাচ্ছে, এই দুইটা নিয়ে মোটামুটি আমাদের হচ্ছে একত্রিত ব্যালেন্স শিট করতে হয়, ঠিক আছে? এখন আমি একটু প্রথম থেকে ব্যাখ্যা দিই। ফার্স্টে দেখেন, এখানে আমরা একটা সংজ্ঞা লিখছি হোল্ডিং কোম্পানি, আর পরেরটা লিখছি কি কোম্পানি? সাবসিডিয়ারি কোম্পানি। এখন হোল্ডিং কোম্পানি কাকে বলে? যে কোম্পানিটা অন্য কোম্পানির 51% বা তার চেয়ে বেশি শেয়ার গ্রহণ করে, ক্রয় করে, তাকে হোল্ডিং কোম্পানি বলে। কি বললাম? মনে করেন XYZ কোম্পানির 100% শেয়ার, যার মধ্যে এক্স কোম্পানি হচ্ছে 60% কিনে নিছে। তাহলে এক্স কোম্পানি হলো হোল্ডিং কোম্পানি, আর XYZ হলো সাবসিডিয়ারি কোম্পানি। আবারও বলি, কি বললাম? যে কোম্পানি অন্য একটা কোম্পানির 51% বা তার চেয়ে বেশি শেয়ার কিনে নেয়, সেটা হলো হোল্ডিং কোম্পানি। আর যার শেয়ার কিনে নেয়, মানে যার কাছে কম শেয়ার থাকে, তাকে বলে সাবসিডিয়ারি কোম্পানি। এবার আমি সংজ্ঞাটা একটু লিখি, দেখি সংজ্ঞাটা কি লেখছি এখানে। কোনো যৌথ মূলধনী কোম্পানি যখন অন্য এক বা একাধিক কোম্পানির কমপক্ষে 51% শেয়ার ক্রয় করে, মানে 51-র বেশি আর কি, এবং উক্ত কোম্পানিগুলোর পরিচালনা ও নিয়ন্ত্রণ করে, তাকে হোল্ডিং কোম্পানি বলে। তাহলে হোল্ডিং কোম্পানি কনসেপ্ট বুঝছেন? পার্ট এতে কিন্তু এটা অনেকবার আসে। হোল্ডিং কোম্পানি কি? অন্য কোম্পানির কত পার্সেন্ট শেয়ার রাখবে? কমপক্ষে 51, 51 বা তার চেয়ে বেশি। বুঝতে পারছেন? মানে 50-এর বেশি। হোল্ডিং ক্লিয়ার? শুনতে হ্যাঁ পাচ্ছি? ক্লিয়ার। ওকে, ফাইন। আর সাবসিডিয়ারি কোনটা? হোল্ডিং কোম্পানি যার শেয়ার কিনছে সে সাবসিডিয়ারি। তাহলে দেখেন, হোল্ডিং কোম্পানি যার 50%-এর বেশি শেয়ার ধারণ করে, তাকে সাবসিডিয়ারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানি বলা হয়। অর্থাৎ হোল্ডিং কোম্পানি যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে, তাকে কি বলা হয়? সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। তাহলে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি দুইটাকে ক্লিয়ার? এই দুইটার মধ্যে কিন্তু দেখা গেল একটা পার্ট এতে শিওর পাবেন, মানে এমন রেগুলার আসে আর কি। হ্যাঁ এখন ক্লিয়ার। আসেন, করণীয় বিষয় কি আমাদের? করতে হবে অনলি কনসোলিডেটেড ব্যালেন্স শিট। কি করতে হবে? রিকোয়ারমেন্টটা কি? কনসোলিডেটেড ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। এখন এইটা করতে গেলে শুরুতে 8টা ওয়ার্কিং করতে হবে। কয়টা ওয়ার্কিং সাধারণত? 8টা ওয়ার্কিং। আত্মীয়। ওকে, ফাইন। দেন এই 8টা ওয়ার্কিং করার পরে আমরা করব কনসোলিডেটেড ব্যালেন্স শিট। মানে হলো আমাদের একটা হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, দুইটা কোম্পানির ব্যালেন্স শিট মিলে একত্রে একটা ব্যালেন্স শিট করবো, এটাকে বলা হয় কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এখন আমি বোঝানোর আগে একটু বলি ভাই, এই সাবজেক্টে যতগুলো অধ্যায় আছে, তুলনামূলক এইটাকে একটু হার্ড বলা যায়, ঠিক আছে? নন প্রফিটটা মোটামুটি একটু ঝামেলাপূর্ণ, যেমন ওই যে কিছু এন্ট্রি বাদ পড়ে যায়। আর এইটাও একটু কঠিন, ঠিক আছে? বাকিগুলো মোটামুটি ধরা যায়। ব্রাঞ্চ একটু কঠিন, মানে
3টা অধ্যায় একটু বেশি ঝামেলাপূর্ণ মনে হয় অনেক স্টুডেন্টের কাছে। একটা হোল্ডিং কোম্পানির অঙ্ক। ভাইয়া জি বলেন। সহজ কোন চ্যাপ্টার গুলো তাহলে? আমি এখানে বলি, এর আগে আমি প্রথমে ডাবল করাইছি, ডাবল অ্যাকাউন্টটা কিন্তু সহজ ছিল, ঠিক আছে? তারপর রয়্যালটি সহজ, ডিপার্টমেন্ট সহজ, এগুলো সহজ। তা আপনারা ওই যখন আমি ডাবল করাইছি আর বলছিল যে নন প্রফিট করাইতে, দেন এইটা করাইতে, এই যে এগুলো শিওর 10 মার্ক, তো মানে হোল্ডিং কোম্পানির 10 মার্কে শিওর আসবে, এছাড়া প্রশ্ন হবে না, নন প্রফিট ছাড়া প্রশ্ন হবে না, ঠিক আছে? এই জন্য এই নন প্রফিট যখন করলাম, এইটাও করাই ফেলে 20 মার্ক আমাদের মোটামুটি আয়ত্ত হবে। ডাবল অ্যাকাউন্টও আসবে, মানে আমি যে পরপর 3টা অধ্যায় দেখাচ্ছি, আমি আসার পরে 3টা থেকে 30 মার্ক আশা করা যায় শিওর আসবে, ঠিক আছে? তো এখন এই অধ্যায়টা আমি কেন বললাম কঠিন, আপনারা একটু বেশি মনোযোগ দিবেন এই জন্য বলছি, কিন্তু একটা ক্লাসও মিস করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। আর এগুলো কিন্তু একটু ঝামেলাপূর্ণ, বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে হবে, ঠিক আছে? মানে সামনাসামনি বুঝাইলে অনেক স্টুডেন্টের বুঝতে কষ্ট হয়, তাই আগে থেকে একটু ভয় দিয়ে দিলাম যে এখন আপনারা মোটামুটি সিরিয়াস হবেন। দেখেন কয়টা ওয়ার্কিং করতে হবে বলছি। আজকের প্রথম কাজ হবে 8টা ওয়ার্কিংয়ের নাম মুখস্থ করা, ঠিক আছে? 8টা ওয়ার্কিংয়ের নাম মুখস্থ করতে হবে, আর কোনটার ভিতরে কি কাজ আমি এটা বুঝাই দিব। বুঝাই দেওয়ার পরে বোঝার চেয়ে একটু মনে রাখা লাগবে বেশি, ঠিক আছে? আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার 99%, 1% আপনাদের মুখস্থ করার দায়িত্ব। এখন আসেন 1 নাম্বার যে ওয়ার্কিং, এইটার নাম কি? হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও। এখন এই হোল্ডিং রেশিও জিনিসটা কি? আমি একটু আগে বলছিলাম আমাদের মূল কাজ হলো হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে বলছিলাম? যে কোম্পানিটা অন্য একটা কোম্পানির 51% শেয়ার ক্রয় করে কমপক্ষে, সেটা হোল্ডিং কোম্পানি, আর অন্য কোম্পানিটা সাবসিডিয়ারি কোম্পানি। মূলত আমাদের এই মূলত সাবসিডিয়ারি কোম্পানির যতগুলো শেয়ার থাকে, ওই শেয়ারটার কতটা হোল্ডিংয়ের কাছে আছে আর কয়টা সাবসিডিয়ারির কাছে আছে, এইটা নিয়েই 1 নাম্বার ওয়ার্কিং করতে হয়। আবারও বলি, মনে করেন সাবসিডিয়ারি কোম্পানির 1000 শেয়ার ছিল, কয়টা শেয়ার ছিল? 1000। 1000। যার মধ্যে হোল্ডিং কোম্পানির 600টা কিনে নিছে, কয়টা কিনছে? 600। তাহলে সাবসিডিয়ারির কাছে আছে কয়টা? 400। এই যে প্রথম কাজ হবে আমাদের দেখতে হবে হোল্ডিং কোম্পানির মানে সাবসিডিয়ারি কোম্পানির কয়টা শেয়ার ছিল এবং যার মধ্যে হোল্ডিং কয়টা কিনছে আর ওর কাছে কয়টা আছে। দেন আমরা 1 নাম্বার ওয়ার্কিং এমন লিখবো, এই যে এইচ লিমিটেড, এইচ ইস টু এস লিমিটেড, এর কাছে 600 ছিল, এর কাছে 400। তাহলে এবার অনুপাত যদি বানাই আমরা, 200 দিয়ে কাটাকাটি করা যায় না? 600-রে 200 দিয়ে ভাগ করলে কত হয়? 3। আর 3। 400-রে 200 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 2। তাহলে আমাদের 1 নাম্বার ওয়ার্কিংটা এমন 3:2 আসবে। তা প্রথম কাজ কি বলছি? হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও কীভাবে বের করব? সাবসিডিয়ারির শেয়ার কয়টা হোল্ডিংয়ের কাছে আছে, কয়টা সাবসিডিয়ারির কাছে আছে, ওটা অনুপাত আকারে লিখবো, লিখে ছোটো বানায় ফেলবো। 1 নাম্বার ওয়ার্কিং এবং কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। একটু প্রশ্ন করবেন সবাই, ঠিক আছে? 2 নাম্বারটার নাম বলি, কারেন্ট ইয়ার প্রফিট আর লস। এই যে ব্র্যাকেটে এস এইচ লেখা আছে, এগুলো নিয়ে পরে কথা বলতেছি। কারেন্ট ইয়ার প্রফিট আর লস মানে, কারেন্ট মানে কি? চলতি না? হ্যাঁ, চলতি। এটা বেশি প্যারা হবে না, সবাই ইনশাল্লাহ বুঝতে পারবেন। মানে চলতি বছরে কয় টাকা প্রফিট আর লস হয়েছে, এই 2 নাম্বার ওয়ার্কিংয়ে আমার ওইটা বের করতে হবে, ঠিক আছে? দেন হুম, হুম। 1 আর 2 ক্লিয়ার হোপফুলি। 3 নাম্বারটা কি লেখা আছে? ক্যাপিটাল প্রফিট আর লস। 4 দেখবেন না, 5 বলেন। 5 নাম্বারে কি আছে? 3 আর 5, রেভিনিউ প্রফিট। এই দুটো আন্তঃসম্পর্কিত। মানে হলো ক্যাপিটাল প্রফিট মানে হলো আমাদের মূলধনী মুনাফা, বুঝছেন? আর রেভিনিউ প্রফিট মানে হলো রাজস্ব মুনাফা। এখন মূলধনী মুনাফা, রাজস্ব মুনাফা, এগুলা কি? এগুলা নিয়ে আমি কথা বলতেছি না, একটু সংক্ষেপে বলি। ইংলিশেই এটা বলে ক্যাপিটাল প্রফিট বলতে বোঝায় শেয়ার ক্রয়ের পূর্বের মুনাফা, শেয়ার ক্রয়ের। পূর্বের মুনাফা। আর রেভিনিউ প্রফিট মানে হলো শেয়ার ক্রয়ের পরের মুনাফা, শেয়ার ক্রয়ের পরের মুনাফা। পরের মুনাফা। তাহলে আমি 4টা ওয়ার্কিং বুঝাইলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 এবং 5। 1 নাম্বারটা কি বলছি? হোল্ডিং রেশিও, অনুপাত তো বের করতে পারবেন ইনশাল্লাহ সবাই, এইটা পারবে, আর কিছু পারুক আর না পারুক। 2 নাম্বারে কারেন্টের প্রফিট অ্যান্ড লস বলতে কি বুঝাইছি? বর্তমান বছরের মুনাফা। আর 3 নাম্বারে বললাম ক্যাপিটাল প্রফিট আর লস, 5 নাম্বারে রেভিনিউ প্রফিট। দুইটার ক্ষেত্রে কি বলছি? ক্যাপিটাল প্রফিট হলো শেয়ার ক্রয়ের
পূর্বের পূর্বের মুনাফা আর পরে মুনাফা। আর রেভিনিউ হচ্ছে পরের। এই চারটা কি বুঝতে পারছো সবাই কথা? হ্যাঁ, বুঝতে পারছি। ইনশাল্লাহ। এবার আসি 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি লেখা আছে? গুডউইল অথবা গুডউইল, ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ। এটার ক্ষেত্রে আপনাকে একটু সিকোয়েন্স মেনটেন করতে হবে। এখানে কিছু ঝামেলা আছে, মানে এটা কাজ আছে আর কি 3-4 লাইনের। আমি একটু সোজা একটা হিসাব দিই। মনে করেন একটা কোম্পানির ওভারঅল শেয়ারের মূল্য আছে 8,000 টাকা। কয় টাকা? 8,000 টাকা। কিন্তু আপনি ওই শেয়ারটা কিনছেন 10,000 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে কিনছেন? 10,000, কয় টাকা বেশি দিয়েছেন? 2,000। তাহলে এই 2,000 টাকা হলো বেশি দিয়েছেন, মানে সুনামের জন্য বেশি দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? সুনাম। কনসেপ্ট আমি বলি যে একটা কোম্পানির শেয়ারের দাম আছে 8,000 টাকা, আমি 2,000 টাকা বেশি কেন দিলাম? অবশ্যই ওই কোম্পানি বাজারে অনেক সুনাম আছে। আমি ভাবতেছি 8,000 টাকার জিনিস আমি 10,000 টাকা কিনলেও কি ওই শেয়ারের দাম ভবিষ্যতে বাড়বে। তাহলে কখনো যদি যে কয় টাকা শেয়ারের মূল্য আছে তার চেয়ে বেশি আমি পরিশোধ করি, তাহলে ওইটা হচ্ছে সুনাম বা গুডউইল। আর যদি আমাদের কোনো কোম্পানির শেয়ারের মূল্য 8,000 টাকা হয় কিন্তু আমি কিনছি 5,000 টাকা দিয়ে, এই কম দিছি 3,000 টাকা, ওইটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। আশা করি আমি বুঝাইতে পারছি 4 নাম্বার জিনিসটা কি। বুঝছেন তো আমার কথা নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। ওভারঅল কাজ আমরা পরে দেখবো, আগে আমি বুঝাইনি মোটামুটি ধারণা দিয়ে নি। এবার আসেন। বেশি দিলে গুডউইল আর কম দিলে ক্যাপিটাল রিজার্ভ। হ্যাঁ, মানে আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন ভাই, বা আপনি একটা প্রোডাক্ট কিনছেন। মনে করেন যে একটা মোবাইল কিনছেন, মোবাইলের বাজার মূল্য 40,000 টাকা, কিন্তু আপনি কিনছেন 45,000 টাকা। এই 5,000 টাকা বেশি আপনি কেন দেবেন ভাই? শুনছেন মোবাইলটা অনেক ভালো, আমার লাগবেই লাগবে, তাই না? না হলে তো আপনি বেশি দাম দিয়ে জীবনে হুম। কিনবেন না। ওই বেশি দিলে তাহলে সুনাম, আর কম দিলে গুডউইল তো বুঝলাম, তা ক্যাপিটাল রিজার্ভ আর গুডউইল কি সেম? অপোজিট বললাম না? কম দিলে ক্যাপিটাল রিজার্ভ। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের গেল হচ্ছে 5টা। 6 নাম্বারে কি লেখা আছে? মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি নামে আমরা খুব এটা ভালো বুঝি, কারণ বাংলাদেশ হতে শুরু করে আমাদের যে এই যে দক্ষিণ এশিয়ার রাজনীতি, এরা মাইনরিটি কার্ড বেশি খেলে, মানে সংখ্যালঘু কার্ড, তাই না? এই মাইনরিটি ইন্টারেস্ট বলতে সংখ্যালঘু স্বার্থ। কি স্বার্থ? সংখ্যালঘু স্বার্থ। এখন বলেন তো, এই হোল্ডিং আর সাবসিডিয়ারি, এই দুইটা কোম্পানির মধ্যে কোনটা সংখ্যালঘু? সাবসিডিয়ারি। অবশ্যই, কারণ হোল্ডিং এর তো বেশি শেয়ার থাকবে, ও সংখ্যাগুরু। আর সংখ্যালঘু হচ্ছে সাবসিডিয়ারি। এই জন্য দেখেন পাশে এস লেখা আছে, এই কাজটা এস এর করতে হয়। এখন ওই ব্যাখ্যা পরে আসি। তাহলে মূলত এখানে এই যেভাবে আমরা 4 নাম্বারটা বের করছি, এটা সব এইচের। এই 6 নাম্বারটা অলমোস্ট সিমিলারভাবেই করতে হবে এইচের, মানে এসের কি কাজ করব, যে এই প্রতিষ্ঠানে এস কয় টাকা পায়, এস আর কত টাকা পাবে, এসের স্বার্থ কয় টাকা আছে, এসকে আমার কয় টাকা দিতে হবে। এটার ফরম্যাটটা আমি বলতেছি না, শুধু বাংলা কথা বললাম, বাংলা অর্থ। এটার মানে সংখ্যালঘু স্বার্থ। আর সংখ্যালঘু স্বার্থ বলতে বোঝায় কি? সাবসিডিয়ারি। তাহলে সাবসিডিয়ারি শেয়ার নিয়ে কাজ। 6টা আশা করি মোটামুটি বুঝছেন। 7 নাম্বারে আসি, তারপর শেষ করব, তারপর আপনারা বলবেন। আনরিয়ালাইজ প্রফিট। রিয়ালাইজ মানে আদায় হয়েছে, আনরিয়ালাইজ মানে আদায় হয় নাই, মানে অনাদায়ী মুনাফা। অনাদায়ী মুনাফা কনসেপ্টটা কি? এখানে কয়টা কোম্পানির কথা বলছি আমি? এইচ কোম্পানি আর এস কোম্পানি। এস কোম্পানি। এখন দুইটা কোম্পানি, মানে একটা আপনার, একটা মনে করেন যে আমার, ঠিক আছে? আমার আপনার যে আছেন সে আমাকে অপোজিট সাইডে ভাবেন। এখন আপনার কোম্পানি আমার কাছে কিছু পণ্য বিক্রি করতে দিছে, আমার কোম্পানি আপনার কাছে কিছু পণ্য বিক্রি করতে দিছে। এরকম হইতে পারে না? দুইটা প্রতিষ্ঠান যদি এক হয়ে যায়, মনে করেন যে এই যে আমাদের আরএফএল, ভিশন, এরা তো একই মালিকের। এখন আরএফএল কিছু প্রোডাক্ট দিছে আরএফএল এর শোরুমে ভিশনেরটা বিক্রি করতে, আর ভিশন দিছে আরএফএল এরটা বিক্রি করতে। এখন এই যে প্রোডাক্টটা, এগুলোকে বলে আন্তঃ কোম্পানি বিক্রয়। কি বলে এগুলোকে নর্মালি? আন্তঃ কোম্পানি বিক্রয়। মানে মানে ওইভাবে বুঝাই আর কি। যাই হোক, আমি কনসেপ্ট এমন বলি, আপনার একটা প্রোডাক্টের দাম 500 টাকা। কয় টাকা? 500 টাকা। এবার ওই প্রোডাক্টটা আপনি আমার কাছে বলছেন ভাইয়া এটা 700 টাকায় বিক্রি করে দেন। কয় টাকায় বিক্রি করতে বলছি? 700 টাকায়। তাহলে প্রফিট কয় টাকা? 200 টাকা। বুঝবেন ভালো করে। এখন মনে করেন ওই প্রোডাক্টটা আমার কাছে এখনো মজুদ রয়েছে, আমি বিক্রয় করতে পারি নাই। তার মানে কি 1 টাকাও কি আপনার আদায় হয়েছে প্রফিট? না। 200 টাকাই তখন আনরিয়ালাইজের মধ্যে আসবে। এবার আমি এরকম বলি, 500 টাকার পণ্য আপনি আমার কাছে 700 টাকায় বিক্রি করতে দিছেন।
কারণ আমি অর্ধেক বিক্রি করতে পারছি, বাকি অর্ধেক পারি নাই। তাহলে আমার যে 200 টাকা প্রফিট ছিল এর মধ্যে আদায় হয়েছে অর্ধেক, 100 আদায় হয় নাই, বাকি অর্ধেক। আর আনরিয়ালাইজ মানে যতটুকু আদায় হয় নাই। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। সর্বশেষ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আরেক নাম বলতে পারেন রিটেন আর্নিং স্টেটমেন্ট। কি নাম? রিটেন আর্নিং স্টেটমেন্ট না রিটেন আর্নিং, সংরক্ষিত আয়। মূলত এইটা যার এইসের, কার এটা? এইসের। প্রশ্নে এইসের বছরের শুরুতে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে জেড দেওয়া থাকবে, বলবে এইসের বছরের শুরুতে পিএল অ্যাকাউন্ট আছে 1 লাখ টাকা, আর আপনার 8 নাম্বার ওয়ার্কিংটা কইরা বের করতে হবে বছরের শেষে কয় টাকা আছে। এখন নতুন করে প্রফিট হলে যোগ করবেন, লস হলে বাদ দিবেন, এইভাবে কাহিনী কইরা 8 নাম্বার করতে হবে। ফাইনাল ফিনিশিং দেওয়ার আগে বলি 4 এবং 8 কোনটা কোনটা বলছি? 4 এবং 8 এই 4 এবং 8 এই দুইটা ওয়ার্কিং হলো এইসের। কার ওয়ার্কিং এই দুইটা? এই স্যার। বাকিগুলো সব এসে তথ্য নিয়ে করব। তাহলে আমার সবাই আমার সাথে সাথে বলেন ওয়ার্কিং কয়টা করতে হবে। না, আমি প্রথম থেকে আসি একটু। আমাদের মূলত কয়টা কোম্পানি থাকবে? 2টা কোম্পানি, একটা হোল্ডিং আর একটা সাবসিডিয়ারি। হোল্ডিং। কোম্পানি কোনটা? যে কোম্পানি অন্য কোম্পানির কমপক্ষে 51% শেয়ার কিনবে। আর যার শেয়ার কিনবে, যার কাছে কম শেয়ার আছে সে কি? সাবসিডিয়ারি। প্রথম 2 লাইন শেষ, সহজেই। করতে হবে মূলত কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট করতে গেলে কয়টা ওয়ার্কিং করতে হবে? 8টা। 1 নাম্বার ওয়ার্কিং এর নাম কি? হোল্ডিং রেশিও। যেটা বের করা শিখাইছি, ইনশাল্লাহ পারবেন নাকি? যে এস এর শেয়ার কতটা কতটা এর কাছে আছে, অনুপাত করে বের করব। 2 নম্বরে কারেন্ট ইয়ার প্রফিট অর লস। কারেন্ট ইয়ার প্রফিট অর লস মানে কি? বর্তমান বছরে মুনাফা বা ক্ষতি। 3 নম্বরে ক্যাপিটাল প্রফিট, আর 5 নম্বরে রেভিনিউ প্রফিট। এই দুটো একসাথে বলছিলাম। যে ক্যাপিটাল প্রফিট মানে শেয়ার ক্রয়ের পূর্বের মুনাফা, আর রেভিনিউ প্রফিট মানে শেয়ার ক্রয়ের পরের মুনাফা। এবার 4 এবং 6 একসাথে বলা যায়। 4 গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ, আর 6 মাইনরিটি ইন্টারেস্ট। 4 বের করতে হয় এইসের, আর 6 করতে হয় এসের। দুইটা ক্ষেত্রে সিমিলার কাজ, মানে হচ্ছে 4-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এইসের কাছে কয়টা শেয়ার আছে সেটা নিয়ে কাজ, আর 6 হচ্ছে এসের কাছে কয়টা শেয়ার আছে ওইটা নিয়ে কাজ। 4-এর কথাটা আমি কি বলছিলাম? যে বের করবো গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভ। তো এসের শেয়ার তো কিনতেছি আমরা, এসের কয়টা শেয়ার এইস কিনছে? মনে করেন 1 লাখ টাকার শেয়ার এইস কিনছে 1.5 লাখ টাকায়। তার মানে এই যে 50,000 বেশি দিছে, বেশি টাকাটা দিছে কিসের জন্য? সুনামের জন্য। তাই তখন হবে গুডউইল। আর যে কয় টাকা শেয়ারের দাম তার চেয়ে কম দিলে কি হবে? ক্যাপিটাল রিজার্ভ। ওকে, ফাইন। আর 6 নাম্বারটা হলো মাইনরিটি ইন্টারেস্ট, মানে এস এর কয়টা শেয়ার আছে ওই এস এর কয়টা শেয়ার নিয়ে কাজ করতে হবে। এস মানে মাইনরিটি সংখ্যালঘু। এবার 7 নাম্বারে আনরিয়ালাইজ প্রফিট। একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে 500 টাকার পণ্য 700 টাকা বিক্রি করতে দিছে। এই 200 টাকা হচ্ছে টোটাল প্রফিট। এর মধ্যে কয় টাকার পণ্য বিক্রি করতে পারছে, কতটুকু আদায় হয়েছে, কতটুকু আদায় হয় নাইটুকু এখানে বের করতে হবে। 8 নাম্বারটা হলো পিএল অ্যাকাউন্ট। এটা হলো এইসের বছরের শুরুতে কয় টাকা মুনাফা ছিল, এর সাথে যাবতীয় মুনাফা ক্ষতি যোগ বিয়োগ করে বছরের শেষে কয় টাকা মুনাফা আছে বের করতে হবে। তাহলে এই 1 থেকে 8 পর্যন্ত ওয়ার্কিং। আশা করি না কারো কোনো প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন আছে বলেন? না, বুঝতে পারছি। আল্লাহ ভরসা। এবার আসেন, ওয়ার্কিং এলোমেলো হলে তো সিকোয়েন্স মেনটেন করবেন, নাহলে আপনার ওই একটার সাথে একটা আন্তঃসম্পর্কিত, বুঝছেন? যেমন এই যে 3 নাম্বার, তারপরে 5 নাম্বার, এই তথ্যগুলো নিচে কাজে আসবে, ঠিক আছে? এই জন্য আমরা সিকোয়েন্স মেনটেন করব। এবার আসেন, অ্যাট ফার্স্ট যখন অঙ্ক করব, যখন প্রশ্ন পড়বেন, শুরুতে ট্রাই করবেন এই 3টা তথ্য খুঁজে নেওয়ার। যে কয়টা শেয়ার কিনছে, কয় তারিখে কিনছে, আর কয় টাকা দিয়ে কিনছে। কথা ক্লিয়ার? কয়টা শেয়ার হ্যাঁ, কিনছে, clear। কয় টাকা দিয়ে কিনছে, কত টাকা দিয়ে কিনছে। কেন খুঁজবেন ভাই? কয়টা শেয়ার কিনছে এটা যদি আপনি না জানেন, আপনি কি অনুপাত বের করতে পারবেন? হোল্ডিং রেশিও বের করতে পারবেন না। তাহলে 1 নাম্বার ওয়ার্কিং করতে গেলে কয়টা শেয়ার কিনছে, কয়টা আছে, অনুপাত লাগবে, তাই না? এবার কয় তারিখে কিনছে এইটা যদি না জানেন, তাহলে আপনি বুঝবেন কেমনে যে শেয়ার ক্রয়ের আগের মুনাফা কোনটা, পরের মুনাফা কোনটা? কারণ শেয়ার ক্রয়ের আগেরটা বলছি হচ্ছে আমি ক্যাপিটাল প্রফিট, আর পরেরটা রেভিনিউ প্রফিট। তার মানে কি আপনার তো বুঝতে হবে কয় তারিখে শেয়ারটা কিনছে, তার উপর তো ডিপেন্ড করবে যে এই আগেরটা এটা পরেরটা। কথা ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার। ফাইন। কত টাকা দিয়ে কিনছে? ভাই আমি বলছি না যে এই যে গুডউইল বের করার ক্ষেত্রে কয় টাকার জিনিস কয় টাকা দিয়ে কিনছেন, বেশি দিলে গুডউইল, কম দিলে রিজার্ভ।
তা আপনি যদি নাই জানেন কয় টাকা দিয়ে কিনছেন তাহলে ওটা করতে পারবেন? না। তাহলে ফার্স্ট কাজ কি হবে? কয়টা শেয়ার কিনছে, কয় টাকা দিয়ে কিনছে, কবে কিনছে। আমার কথা কি বুঝতে পারছেন? কেন কাজে আসবে এই জন্য এগুলো খুঁজবো আমরা, বুঝছেন সবাই? হ্যাঁ। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমি কিন্তু ভাই খুব খুঁটিনাটি একই কথা বারবার বলে চেষ্টা করতেছি, কারণ কি অধ্যায়টা একটু কঠিন মনে হয় সবার কাছে, এই জন্য কিন্তু রিল্যাক্স, ওকে, ভালো করে শুনবেন। এবার এখানে তিনটা নোট আছে, নোট তিনটা নিয়ে আমি কথা বলবো না এখন। আর নিচের যে নোট আছে অনেক ইতিহাস লেখা, এই ইতিহাসের অঙ্ক একদম শেষের দিক করবো, ইতিহাসে যাব না এখন। এই যে 8টা ওয়ার্কিংয়ের কথা বলছিলাম, এই 8টা ওয়ার্কিং বুঝাবো, তার আগে নোট 3টা একটু দেখাই, পরের নোট দেখাবো না, আগেগুলো একটু দেখাই, একটু দেখেন। দেখেন নোট 1 কি লেখা আছে? কি লেখা? শেয়ার বছরের শুরুতে ক্রয় করা হলে কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট কি হবে? একই হবে। তার মানে আমরা দেখবো শেয়ারটা বছরের শুরুতে কিনছে কিনা। মানে শেয়ার যদি জানুয়ারি 1 কেনে, আপনি 2 নাম্বার ওয়ার্কিং করে যে কারেন্ট ইয়ার প্রফিট আর লস বের করবেন না, ওইটাই 5 নাম্বার ওয়ার্কিংয়ে বসাই দিবেন কোনো চিন্তা ছাড়া, বুঝতে পারছেন? যদি কারণ জিজ্ঞাসা করেন, হ্যাঁ কারণটা আমি বুঝাই। আমি বলছি কি ভাই, রেভিনিউ প্রফিট মানে কি? শেয়ার করার পরের মুনাফা, শেয়ার করার। পরের মুনাফা। তাহলে আপনি যদি জানুয়ারি 1 শেয়ার ক্রয় করেন, তো জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 এটা কি কারেন্ট ইয়ার? কারেন্ট ইয়ার মানে চলতি বছর। জানুয়ারি 1 22 সালে শেয়ার কিনছেন, তার মানে কি জানুয়ারি 1 22 থেকে ডিসেম্বর 31 22 এইটাই কারেন্ট ইয়ার। আবার এইটাই কি শেয়ার করার পরের সময় নাকি? হ্যাঁ। এই জন্যই তো কারেন্ট ইয়ার প্রফিট রেভিনিউ প্রফিট সেম হয়, ওকে। এবার এই জিনিসটা আমি একটু আগে মুখে বলছি তাই লেখা আছে, শেয়ার ক্রয় করার পূর্বে প্রফিটকে ক্যাপিটাল প্রফিট, শেয়ার ক্রয় করার পরে প্রফিটকে রেভিনিউ প্রফিট বলা হয়, বলছি না একটু আগে বারবার? হ্যাঁ ফাইন। 3 নম্বরে আনরিয়ালাইজ প্রফিট, ব্যাখ্যাটা আমি দিছি, তবে কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, হোল্ডিং দুইটা কোম্পানি বলছি, কারণ এইচ কোম্পানি এস এর কাছে পণ্য বিক্রি করতে দিতে পারে, এস পারে না? দুইজনই তো পারে নাকি? ওকে, তাহলে যদি হোল্ডিং কোম্পানি বিক্রয় করে তাহলে আনরিয়ালাইজ প্রফিট কোথা থেকে বাদ দিব? ওয়ার্কিং। 4 থেকে। 4 না, ইংলিশ 8, ওকে। ও 8। এবার যদি সাবসিডিয়ারি বিক্রি করে, কে বিক্রি করে? সাবসিডিয়ারি, তাহলে বাদ দেবেন 6 এবং 8 থেকে, 6 এবং 8 থেকে আনুপাতিক হারে। তাহলে আমরা যখন আনরিয়ালাইজ প্রফিটের অঙ্কের লাইনে যাব তখন দেখতে হবে পণ্যটা কে বিক্রি করছে, এইচ করছে না এস করছে। এইচ করলে শুধুমাত্র বাদ যাবে 8 থেকে, এস করলে 6 এবং 8 থেকে আনুপাতিক হারে। কথা ক্লিয়ার সবার? হ্যাঁ। আমি কিন্তু অনেক কিছু বলে ফেলছি, এই যা বলছি এই জিনিসগুলোই এর মধ্যে আসবে, ঠিক আছে। দেখেন শুরুতে আসি, ওয়ার্কিং ওয়ান কি লেখা আছে? ওয়ার্কিং ওয়ান ক্যালকুলেশন অফ হোল্ডিং কোম্পানি, হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও। ওই যে আমি অনুপাত দেখাইছিলাম না, এইচ লিমিটেড টু এস লিমিটেড, 600:400, 3:2, পারবেন না বের করতে এটা? হ্যাঁ পারবো। অঙ্ক এমনি শুরু করবেন যে প্রবলেম 1, তারপরে ওয়ার্কিং ওয়ান, ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও, এইচ লিমিটেড টু এস লিমিটেড, দেন এভাবে করে 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 ফেলবেন, ঠিক আছে। 2 নাম্বার ওয়ার্কিং এর নাম কি বলছিলাম? ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট আর লস। এখানে ওইভাবে কোনো সূত্র নাই, বের করতে হয় কিভাবে এটা আমি শিখাই দিব। তাহলে 1 আর 2 কি বুঝতে পারছেন কথা? ওকে হ্যাঁ ফাইন। বুঝতে পারছি। আমাদের একটু ঝামেলা হবে 3টা জায়গায়, যেমন এই যে 3 4 3 4 6 8 এই কয়টা একটু ঝামেলা হবে মনে রাখার জন্য, ঠিক আছে। তাও ইনশাল্লাহ আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য। 3 নাম্বারটার নাম কি বলছি? ক্যাপিটাল প্রফিট আর লস। একটু আগে বলছিলাম ক্যাপিটাল প্রফিট আর লস মানে কি? শেয়ার করার পূর্বে এবং শেয়ার করার করার পূর্বের পূর্বে। মুনাফা। হ্যাঁ এখন এই পূর্বের মুনাফাটা আমি
পূর্বের মুনাফাটা আমি কিভাবে বের করবো? হ্যাঁ, সোজা কথা বলি, আপনি একটু ভালো করে বোঝেন ভাই, শোনেন। আপনি জানুয়ারি মাসের 1 তারিখ শেয়ার কিনছেন, কয় তারিখ? 1 তারিখে 2025 সাল, কত সাল? 2025 সাল। তাহলে এবার বলেন তো, 24 সালের যদি কোনো মুনাফা দেওয়া থাকে, সেটা কি শেয়ার করার আগের না পরের? শেয়ার করার আগে। তা শেয়ার করার আগের যদি হয়, এটা ক্যাপিটাল না রেভিনিউ? ক্যাপিটাল। তাহলে এই যে শুরুতে কি লিখছি, প্রফিট অর লস অন প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মানে কি, আগের বছর। হ্যাঁ। তা আগের বছর মানে 24 সাল, তাহলে এইটা হচ্ছে গিয়া ক্যাপিটাল প্রফিটে আসবে, কোনো সন্দেহ আছে? না। ওকে, এবার না। কি, এবার দেখেন কি লেখা আছে, অ্যাড মানে যোগ করতেছে, কি লেখা আছে বলেন তো? জেনারেল রিজার্ভ মানে জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি, সাধারণ জমা। আচ্ছা ভাই, আপনি আপনার বছরের শুরুতে মনে করেন 1 লাখ টাকা সাধারণ সঞ্চিতি আছে। এই 1 লাখ টাকা যে আপনি জমাইছেন, এইটা কি এই বছরের মুনাফা থেকে জমাইছেন না আগের মুনাফা থেকে জমাইছেন? আগের মুনাফা থেকে। তাহলে ভাই এটা আগের মুনাফা মানে কি ক্যাপিটাল প্রফিট। এর জন্য সবসময় এই রিজার্ভের টাকা কোথায় আসে, ক্যাপিটাল প্রফিটে আসে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। এবার আসেন, আন্ডার ভ্যালুড অর ওভার ভ্যালুড অফ ফিক্সড অ্যাসেট। আন্ডার হলে যোগ, ওভার হলে বিয়োগ। এটা সমন্বয় থাকবে, ধরে বসে দিবেন। আচ্ছা, স্থায়ী সম্পদ তো আজকে কেনেন নাই, মূল্যায়ন করে দেখতেছেন ভ্যালু কম হয়েছে না বেশি হয়েছে, তা আগে থেকে কিনছেন। আগে থেকে কিনছেন মানে এগুলো সব পূর্বে যাবে, কোথায় যাবে, ক্যাপিটাল। আর সর্বশেষ এই লাইনটা নিয়ে অনেকের প্রশ্ন হবে, কারেন্ট ইয়ার প্রফিট বা লসের কি লিখছি আমি এখানে, অংশ। আচ্ছা মনে করেন জুলাই মাসের 31 তারিখে শেয়ার কিনছে, জুলাই মাসে কবে? 31 তাহলে তারিখ। শেয়ার করার আগে 7 মাস চলে গেছে, কয় মাস? 7 মাস। 22 মনে করেন 25 সালের। আর শেয়ার করার পরে আছে 5 মাস। তাহলে এই যে 25 সালের যদি মুনাফা হয় 20,000 টাকা, 14,000, মনে করেন 20,000 টাকা। 25 সালের মুনাফা কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকা পুরা 25 সালের। তাহলে এর মধ্যে শেয়ার করার আগের কয় মাস আছে? 7 মান্থ। হ্যাঁ। এই যে 20,000 টাকা, এর মধ্যে 7 মাসের টাকা আসবে এখানে, আর 5 মাস যাবে রেভিনিউর মধ্যে। যদি এইটা কখন, এই অঙ্ক আমি এখনো যাই না, আমি অঙ্ক করাই তো নাই। বছরের শুরুতে কিনলে এখানে আসবে না জীবনও। কিন্তু শেয়ার যদি বছরের মাঝামাঝি কেনে, মানে মার্চ মাসে, জুন মাসে, যে কোনো সময়, তাহলে কি শেয়ার করার আগের কিছু অংশ এর মধ্যে আসবে, আর পরেরটা কোথায় যাবে, রেভিনিউর মধ্যে যাবে। ক্যাপিটাল প্রফিট আর লস, বুঝতে পারছেন আমার কথা এই পর্যন্ত? এগুলো সব যে আগের টাকা আমি বোঝানোর চেষ্টা করছি। এটা বুঝতে পারছি। আচ্ছা, আমি কিন্তু আমি যত বছর ক্লাস নিয়েছি কাউকে এত বিস্তারিতভাবে বোঝাইনি, আপনাদের যা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, সমস্যা হলে বলতে হবে। অফলাইনেও আমি এরকম বলি নাই, বলছি মানে মোটামুটি বুঝাই দিছি। ওকে, এবার দেখেন, এই যে যে টাকা বের হবে, এই টাকাটা এইচ আর এস এর মধ্যে ভাগ করতে হবে। কোন অনুপাতে? এই যে হোল্ডিং রেশিও বের করবো না, এই অনুপাতে। মনে করেন অনুপাত বের হয়েছে 3:2। এই টোটাল টাকা, যে টাকাটা বের হবে, তাকে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। 5 দিয়ে ভাগ করব, প্রথমটার সময় 3 দিয়ে গুণ করবো, পরেরটার সময় 2 দিয়ে গুণ করে এই সেটটা বের করে ফেলবো। এইটা গেল হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়ার্কিং। ওয়ার্কিং 3টা ক্লিয়ার সবার মোটামুটি? আল্লাহ ভরসা। হ্যাঁ, ক্লিয়ার। ওয়ার্কিং 4, এটা তো মুখে বলেই ফেলছিলাম, যে যে কয় টাকা শেয়ারের দাম আছে তার চেয়ে আমি বেশি পরিশোধ করছি, মানে গুডউইল কম করলে কি হবে, কম করলে ক্যাপিটাল রিজার্ভ। দেখেন, আর এই বলছিলাম দুইটা জিনিস এইচ এর করতে হয়, তাহলে এই 4 নাম্বারটা এইচ এর, তাই এখানে শেয়ার ক্যাপিটাল আসবে, কারটা আসবে, এইচ এর। শেয়ার ক্যাপিটাল। এইচ এর ক্রয়কৃত শেয়ার। আর এইখান থেকে ক্যাপিটাল প্রফিট আর লস যোগ বিয়োগ করতে হয়, মানে এই যে ওয়ার্কিং, আগের ওয়ার্কিংটায় যদি ক্যাপিটাল প্রফিট হয়, কি হয়, ক্যাপিটাল, ওয়ার্কিং 2। হ্যাঁ ওয়ার্কিং 3। ও না, সরি, ওয়ার্কিং 3-তে ক্যাপিটাল প্রফিট হইলে এখানে যোগ করবেন, আর লস হলে বিয়োগ। বিয়োগ। এবার এই যোগ বিয়োগ করে যে টাকা পাইছি, এইটা হচ্ছে ওই কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য। এবার এই কস্ট প্রাইস বলতে আমি কয় টাকায় কিনছি, ঠিক আছে, দেওয়া থাকবে প্রশ্ন। হ্যাঁ, প্রফিট আর লস বলতে কি বোঝালেন এটা? মানে এই যে ভাই, আমি এখান থেকে 3 নাম্বার ওয়ার্কিং এ প্রফিট বা লস বের করবো, এটা প্রফিটও হইতে পারে, লসও হইতে পারে। প্লাস ফিগার মানে প্রফিট, আর মাইনাস ফিগার হলে কি
লস, ঠিক আছে? লস। মানে এখানে প্রফিটও থাকতে পারে প্রশ্নে, লসও থাকতে পারে। সেক্ষেত্রে হিসাব করে যদি প্রফিট হয় তাহলে যোগ করব, লস হলে বাদ দিব। ঠিক আছে? ঠিক করে। ওকে। ঠিক আছে। আর এখান থেকে ওই কস্ট প্রাইস বলতে কয় টাকা কিনছি বাদ দিব। বাদ দিয়ে দেখব কস্ট প্রাইস বেশি কিনা। কস্ট প্রাইস বেশি মানে কি? মাইনাস ফিগার। মাইনাস ফিগার মানে হলো আমি সুন্দর করে লিখব গুডউইল। কারণ কস্ট প্রাইস বেশি, আমি বেশি দামে কিনে ফেলছি। আর কম দামে কিনলে ক্যাপিটাল রিজার্ভ। ওইটাই লিখছি দেখেন। কস্ট প্রাইস বেশি হলে বড় হলে গুডউইল হবে, অ্যান্ড কস্ট প্রাইস ছোট হলে ক্যাপিটাল রিজার্ভ হবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ ভরসা। তাহলে আমাদের হচ্ছে 3 এবং 4 শেষ। 5 নাম্বারে সমস্যা নেই, 7 এ সমস্যা নেই। 6 এবং 8 এ একটু প্যারা আছে। তাও আশা করি বেশি ঝামেলা হবে না। 5 নাম্বারে ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট আর লস। আচ্ছা, একটু আগে বলছিলাম না রেভিনিউ প্রফিট মানে কি? শেয়ার করার পরের মুনাফা। হ্যাঁ। ওই মুনাফা যেটা আগে থেকে আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে বের করব, এখান থেকে শেয়ার করার পরের মুনাফা নিয়ে টিয়া সুন্দর কইরা এই যে ওই যে যেমন আমরা ক্যাপিটাল প্রফিট আর লস অনুপাতে ভাগ করছি না এখানে? করছিলাম? এই যে হ্যাঁ। সেম ভাবে রেভিনিউ প্রফিটের যে কয় টাকা হবে সেটাও কি করব? অনুপাতে ভাগ করে দিব। আর রেভিনিউ প্রফিট কোনটা? শেয়ার করার পরের মুনাফা। ওইটা নিয়ে ঝামেলা করতে হবে না, অঙ্ক করলেই বুঝবেন। 5টা ওয়ার্কিং। ভাই 1 নাম্বারটার নাম কি ছিল? হোল্ডিং রেশিও। 2 নাম্বারে কারেন্ট ইয়ার প্রফিট আর লস। 3 নাম্বারে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। 4 নাম্বারে 3 নাম্বার ক্যাপিটাল ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল প্রফিট আর লস। 4 নাম্বারে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। 5 নাম্বারে রেভিনিউ প্রফিট আর লস। আশা করি মোটামুটি 5 পর্যন্ত হয়েছে। 6 নাম্বারে মাইনরিটি ইন্টারেস্ট। বুঝলাম এটা এস এর। গেছে নাকি কি হইল? না, তাহলে এই যে মাইনরিটি ইন্টারেস্ট, আমি এটা বলছিলাম মাইনরিটি ইন্টারেস্ট বলতে সংখ্যালঘু স্বার্থ, মানে হচ্ছে এস এর কাজ। যেমন তাহলে এস, আমি বলছিলাম এরকম ভাবে যে আমাদের এস কোম্পানি কত টাকা পাবে আর কি, ঠিক আছে? এস কোম্পানি এই প্রতিষ্ঠানের কাছে বা এস কোম্পানির যারা শেয়ার তারা কত টাকা পাবে, দায় কয় টাকা, এটা নিতে হবে। ফার্স্টে হলো এখানে ওই যে প্রথমে বলছিলাম 600 শেয়ার এইচ এর কাছে, 400 শেয়ার কার কাছে? এস এর কাছে। এখানে সে 400 শেয়ারের ক্যাপিটাল আসবে। আর কয়টা জিনিস আমরা আনুপাতিক হারে ভাগ করছি? 2টা না, বলেন তো? ক্যাপিটাল প্রফিট আর কি রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট। ওই 2টা যোগ বিয়োগ করব। ক্যাপিটাল প্রফিট আর রেভিনিউ প্রফিট যোগ বিয়োগ করব, করলেই মাইনরিটি ইন্টারেস্ট শেষ। এই আনরিয়ালাইজ প্রফিট নিয়ে একটা কথা আছে, সেটা আমি একটু আগেই নোট বলছিলাম। সে নোটে কি বলছিলাম? এই যে পণ্য যদি হোল্ডিং কোম্পানি বিক্রি করে, আনরিয়ালাইজ প্রফিট ওয়ার্কিং 8 থেকে বাদ যাবে। কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি বিক্রি করলে 6 এবং 8 থেকে বাদ যাবে আনুপাতিক হারে। তাহলে খেয়াল করতে পারেন আমরা এই যে ওয়ার্কিংটা মাইনরিটি ইন্টারেস্ট, এখানে 3টা এন্ট্রি নিছি, 3টাই কি আনুপাতিক হারে ভাগ করে যেগুলো নিই সেগুলো না, বলেন? এই ক্যাপিটাল প্রফিট আর লস অনুপাত, রেভিনিউ প্রফিট আর লস অনুপাত, আর এইটাও তো অনুপাত হইলে মানে সাবসিডিয়ারি বিক্রি করলে। তাহলে এই 3টাই, তাহলে আমরা এটা ইজিলি মনে রাখতে পারি যেগুলো অনুপাত আকারে ভাগ করছে সেগুলো আসবে। ওয়ার্কিং 6 আশা করি শেষ। 7 নম্বরে আনরিয়ালাইজ প্রফিট বলার কিচ্ছু নাই, একটু আগে বলছিলাম 500 টাকার পণ্য 700 টাকা বিক্রি করছে, 200 টাকা টোটাল প্রফিট, যার মধ্যে কতটুকু আদায় হয় না সেটা আনরিয়ালাইজ, ঠিক আছে? বাকি থাকলো কি প্রবলেম 8, মানে ওয়ার্কিং 8, সরি। ক্যালকুলেশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা কার? এইসের। প্রথমে এইসের কয় টাকা প্রফিট দেওয়া ছিল বলছি, বছরের শুরুতে কয় টাকা প্রফিট আছে তার সাথে নতুন করে প্রফিট হইলে যোগ করব, লস হলে বাদ দিব। আনরিয়ালাইজ প্রফিট অনাদায়ী যেহেতু সেহেতু বাদ দিলে আমাদের বছরের শেষে মুনাফা পাবো। ওয়ার্কিং 8টা আবারও বলি। বছরের শুরুতে কয় টাকা প্রফিট দেওয়া আছে ব্যালেন্স শিটে, নতুন প্রফিট মানে রেভিনিউ প্রফিট যোগ বিয়োগ করব, আনরিয়ালাইজ প্রফিট বাদ দিব, 8 নাম্বার ওয়ার্কিং শেষ হয়ে গেল। আচ্ছা, কারো এই 6, 7, 8-এ কোনো প্রশ্ন আছে কিনা? পরে আসলে কেউ জিজ্ঞাসা করতে পারেন। না, বুঝতে পারছি। বাকিদের? আর এখানে এই যে আরেকটা পেজ রয়েছে, এই পৃষ্ঠাটা হলো ডিভিডেন্ড সংক্রান্ত সমস্যা। এই লেখাটা এখন বলবো না, আমরা আগে 5-7টা অঙ্ক করব, এরপর ডিভিডেন্ডে 2-3টা অঙ্ক আছে, তখন এগুলো পড়াই দিব।
আপাতত তাইলে আজকে এই পর্যন্ত আমাদের কাজ, যে আমরা বাসার কাজ কি বলেন, সুন্দর করে বাসায় খাতায় তুলবেন এই 8টা যে ওয়ার্কিং আছে, 8টা মানে নিয়মটা আমি পিডিএফ দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নেই। আপনারা এই নিয়মটা সুন্দর করে খাতায় তুলবেন, আর আমি যেভাবে বুঝাইছি ওইভাবে বুঝার চেষ্টা করবেন, তাহলে মাথায় থাকবে, অঙ্ক করতে আমার কষ্ট হবে না, করাইতে আপনাদের কষ্ট হবে না। বুঝতে পারছেন? ঠিক